সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন খন্দকার সাখাওয়াত আলী। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা যদি বলি যে আমরা বিজয় দেখেছি, এই বিজয়টা আমরা সবাইকে নিয়ে দেখতে পেরেছি কিনা, জনমানুষকে নিয়ে দেখতে পেরেছি কিনা? আমি বিজয় দেখেছি। আপনি জানেন যে এরকম একটি বই, খুব এমআর আখতার মুকুলের বিখ্যাত বই, এবং আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে স্মৃতিচারণগুলো হয়েছে সেখানে আমির উপস্থিতিটা খুব প্রবল। সেটা হয়তো স্বাভাবিকভাবেই এসেছে, সবাই তার ব্যক্তিগত দেখার যে ন্যারেটিভটা সেটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই আমাদের যে মনস্তাত্ত্বিকভাবে যে আমাদের উপস্থিতিটা, সেটা সত্যি ওই গল্পগুলোতে বা ন্যারেটিভগুলোতে অনুপস্থিত থেকে গেছে, উপেক্ষিত থেকে গেছে। এটা হয়তো আমাদের মধ্যবিত্তের চৌহদ্দির মানসিক কাঠামো বৈকল্যই বলা যেতে পারে। আমি ছাড়া আমাদের খুব কম সময়ের জন্য মধ্যবিত্তের মনস্তত্ত্ব, নিজেকে অপরিহার্য ভাবা, যেটি গত প্রোগ্রামে আমি বলেছিলাম। সো ইতিহাসে নিজের উপস্থিতিটাকে সবচেয়ে বড় করে দেখা, নিজের উপস্থিতির সঙ্গে যে অনুচরিত্রগুলো থাকে, সে অনুচরিত্র ছাড়া যে বড় চরিত্রটা দৃশ্যমান হয় না বা কোনো অর্থবহ করে না বা ঘটনা পরম্পর তৈরি করতে পারে না, এটা ভাবতে বা স্বীকার করতে আমাদের মধ্যে দ্বিধা থাকে। এটাকে আমি বলি, যদি বলা যায়, এটা সবসময় চলমান। সেটা হচ্ছে স্বীকৃতির সংস্কৃতি আমাদের খুব কম, এবং স্বীকৃতির সংস্কৃতি যে সমাজে অনুপস্থিত, সে সমাজে যৌথ কাজের প্রাতিষ্ঠানিকতার, যেটাই আমাদের মূল সংকটের জায়গা, প্রাতিষ্ঠানিকতার একটা বড় সংকট দেখা যায়। তো আমাদের বিজয়ের সমাজতত্ত্বের জায়গা থেকে যদি আমরা এই জায়গাটা দেখি, তাহলে সত্যিকার অর্থে ব্যক্তির চোখে মুক্তিযুদ্ধ বা শ্রেণীর চোখে মুক্তিযুদ্ধের উপস্থিতি প্রবল, এবং এটা মনে হয় স্বাভাবিকই, কারণ আমাদের মধ্যবিত্তের নেতৃত্বের দানকারী গ্রুপটি ছিল হচ্ছে মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত তার পশ্চাৎ অনুসরণের জন্যই গ্রামে গেছে, এবং যেখানে আমরা বাস করে। সুতরাং সেই আমরাদের ভূমিকাটাকে তারা যখন আবার ব্যক্তির ভূমিকার জায়গা থেকে রিফ্লেক্ট করতে চেয়েছে, তখন ওই অনুচরিত্রগুলো, পার্শ্ব চরিত্রগুলো মিউট হয়ে গেছে, আমির প্রভাবটাই ছাপিয়ে গেছে আমাদেরকে। মানে মঞ্চে একক অভিনয় বেশি হয়েছে, একক অভিনয়টা সামনে চলে এসছে। হ্যাঁ, সেটাই কথা। সেটা আমাদের রাজনীতির ক্ষেত্রে সেটা হয়েছে, এটা আমাদের রাজনীতি প্রতিষ্ঠান সব জায়গায় এটা সত্য। কিন্তু এর একটা বড় ধরনের ট্র্যাজেডি আছে। সেটা দেখবেন যে আমাদের দেশে সত্যিকার অর্থে ৭১ বাদে অন্য সব ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, কিন্তু পাশ্চাত্য ষড়যন্ত্রের জায়গা থেকে। মানে জন অংশগ্রহণের সত্যিকার অর্থে প্রথমবার ঝাঁকুনি খেলো আমাদের সমাজ, সেটা হচ্ছে ৭১-এর মধ্য দিয়ে। এর কিন্তু একটা বিশাল ব্যক্তিত্বের বিস্ফোরণ ঘটেছে। আপনি ৭১, আমরা হয়তো এই অনুচরিত্রগুলোকে আমাদের মধ্যবিত্তের চৌহদ্দি বা মানসিকতার কারণে স্বীকৃতি দেইনি, বা কোনো কোনো চরিত্রকে ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু এই অনুচরিত্রগুলো বা পার্শ্ব চরিত্রগুলো বা সাধারণ যারা, সেই সাধারণ কিন্তু তার ভেতরে যে অমিত সম্ভাবনা বা শক্তি বা তার যে ব্যক্তিত্বের উচ্চতা, সে কিন্তু নিজে মেপেছে, এবং তার উপর ভরসা করেই কিন্তু বাংলাদেশ আজকে বাংলাদেশের জায়গায় দাঁড়িয়েছে। এই যে বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গায় আলো কোন দিকে? আপনি যদি আলো কি মানে একক, মানে একাঙ্কিকার মধ্যে কিনা? আমি এই জায়গাটাকে খুব করা দরকার। ব্যক্তির ভূমিকাতে ইতিহাস নিশ্চিতভাবেই কম নয়, কিন্তু ব্যক্তিকে যখন ইতিহাসের মূল ধারায় একক নায়ক পরিণত করা হয়, তখন সেই ট্র্যাজেডিটা ঘটে, আমরা নিজেদের সরিয়ে নেয়। তো যারাই ইতিহাস বিনির্মাণে এই আমি এবং আমার এই সমন্বয়টা করতে পারে, তারাই কিন্তু সত্যিকার অর্থে ইতিহাসের ধারায়, মূল ধারায় বেঁচে থাকে। এই ধারাটা মানে আমি যা মঞ্চে উপস্থাপন করছি সেটা কি শুধু দেখছি, বাইরের যেভাবে এই মঞ্চটা আয়োজনটা হলো, যেভাবে পারফর্ম হচ্ছে, সেই জায়গার বাইরের অংশটাকে আমরা বাইরে রেখে দিচ্ছি, সামনে আনছি না। আপনি দেখবেন মূলধারার নামে বাংলাদেশের রাজনীতির বা ৭১-এর মূলধারাকেও আবিষ্কার করতে যে ব্যক্তি কিন্তু নিজেকে ব্যক্তি বা ব্যক্তি ইতিহাসের অনুষঙ্গ বা
নিজের আত্মজার অনুসন্ধানে আমরা কিন্তু আমিত্বকে আমাদের চেয়ে প্রাধান্য দিয়েছি। আপনি ইতিহাস পাঠে যদি এই দৃষ্টিভঙ্গিটা বারবার দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের মানে স্মৃতিমেদ ঘেটেই যদি আপনি দেখেন, এমনকি বিশ্লেষণের জায়গাগুলোতেও দেখেন, তাহলে কিন্তু এই ইতিহাসের এই লেন্স আপনাকে খুব সহায়তা। বিষয়টা এরকম যে যখন আমরা আন্দোলনে যাই তখন বলে আমরা করব জয়, যখন জয় হয়ে গেছে তখন বলে আমি করেছি জয়। হ্যাঁ, তো আপনি সাইড লাইনে দাঁড়িয়ে যদি কেউ বলে আমি বিজয় দেখেছি, তাহলে অন্যরা কি মুচকি হেসে বলবে না আমরা কি করেছিলাম? সেটাই, মানে বিজয়টা আমরা দেখেছি। আপনি শুধু 16ই ডিসেম্বরের ক্লিপস গুলো দেখেন, এখন তো দৃশ্যচিত্রের বড় সমাহার ঘটেছে এই 45 বছর পরে। ইউটিউবেই আপনি যান, বেশি বড় কিছু না, পাবলিক রিসোর্স যেটা আছে, কিভাবে গ্রাম গঞ্জে সে মুক্তিযোদ্ধা এবং আমাদের মিত্র বাহিনীকে এই সাধারণ মানুষ মানে আহ্বান জানিয়েছিল। এই স্বতঃস্ফূর্ততা কোথায় ছিল? এই স্বতঃস্ফূর্ততা ছিল তার অংশগ্রহণের ধারার মধ্য দিয়ে, এবং গগন বিদারী যে চিৎকার এবং সেই চিৎকারের যে আনন্দ, জয় বাংলা, সেই জয় বাংলা কি আজকের জয় বাংলার মধ্যে খুঁজে পাওয়া যায়? আমি বিরতিতে যাব, ফিরে এসে জানতে চাবো এই যে আমরা এই যে আমি না আমরা, সেই কথা বলার যে একটা সংকীর্ণতা দেখা দিয়েছে বা সংকীর্ণ রয়ে গেছে, মানে সংকীর্ণতা রয়ে গেছে এখনো, যে এই বিজয়ের 44 বছর পরেও আমরা বলতে পারছি না সবাই মিলে যে আমরা সবাই মিলে বিজয় দেখেছি। সেই যে সংকীর্ণতার জায়গাটা, সেটা 40 বছর আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, সার্বিকভাবে আমাদের ব্যক্তি সমাজ ও রাষ্ট্রচরিত্রের মধ্যে মানে বাসা বেঁধে গেল কিনা, বা কি যে সংকীর্ণতাকে পরাজিত করতে পারিনি। এটা একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক লড়াই, ব্যক্তির মানুষ হয়ে ওঠার কাহিনী, এবং এই কাহিনীটা একটা জনপদের মানুষকেও হতে হয় যদি সে বড় কোনো সাফল্যের মধ্য দিয়ে সমাজ সভ্যতায় অংশীদারিত্ব নিতে চায়, এবং যার জন্য নবজাগরণ দরকার হয়। রেনেসা বলে যে কথাটা বলা হয়, ইউরোপে যেটি ঘটেছিল, আমাদের দেশেও সেই ধরনের একটা নবজাগরণ প্রয়োজন ছিল। 60-এর দশকে সেটা শুরু হয়েছিল, কিন্তু সেটা যেন অসমাপ্ত রেখেই আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। আপনি দেখুন গোটা 60-এর দশকটা সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেটি রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব ধারাতেই, তাদের পরবর্তীতে কিন্তু তারা বড় কোনো সামাজিক অংশকে, কয়েকটা প্রজন্মকে মানে এই সমস্ত জায়গাতে আনতে আমরা ব্যর্থ হয়েছি। প্রথমে আমরা হোঁচট খেলাম রাজনৈতিকভাবে, সেটারও একটা কারণ ছিল, এবং বিগ পিকচার থেকে বাংলাদেশ নিজেকে হারিয়ে ফেলেছিল। সো যখন কোনো বড় ধরনের স্বপ্ন থাকে না, তখন কিন্তু এই ক্ষুদ্রতাগুলো ক্রমশই দানা বাঁধতে থাকে, এবং নিজের কৃতিত্ব এবং কর্তৃত্ব এগুলো দেখিয়েই মানুষ তার আখের গোছাতে থাকে। এবং বাংলাদেশের স্বাধীনতার পরে আখের গোছানোটা, ব্যক্তির আখের গোছানোটাই প্রাধান্য পেয়েছিল। অর্থাৎ যেভাবে আমরা মধ্যবিত্ত গোটা বাংলাদেশকে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে মুক্তিযুদ্ধের জন্য সমন্বিত করতে পেরেছিলাম, নেতৃত্ব দিতে পেরেছিলাম, বিজয়ের পরে সবাই কিন্তু ব্যক্তি বিজয়ের রাস্তা অনুসরণ করেছে। সমষ্টি বিজয়ের জন্য যে আরেকটা ত্যাগের প্রয়োজন ছিল, সেই ত্যাগের যাত্রায় এক থাকা গেল না। অর্থাৎ ব্যষ্টিক হয়ে গেল, সামষ্টিকটা আমরা, সামষ্টিক সত্তাটা হারিয়ে ফেললাম, যে কারণে মধ্যবিত্ত ব্যর্থ হলো মানে বিজয়ের, অর্থাৎ আমাদের মূল 71-এর সামাজিক সত্তাটা আবিষ্কারের। সেখানে কিন্তু আমাদের ইতিহাস বোধের জায়গায় একটা বড় ধরনের সীমাবদ্ধতা। আরেকটি দিক আমি বলতে পারি, সেটি হচ্ছে ইতিহাসকে দেখবার জন্য কিন্তু একটা দূরত্ব প্রয়োজন হয়। মানে ঐতিহাসিকরা বলেন ন্যূনতম 50 বছর। তো সেই 50 বছরের মাথায় কিন্তু আজকে আপনি যে প্রশ্নটা করছেন, এরকম একটি প্রোগ্রাম করছেন, এই অনুসন্ধান ইচ্ছা থেকেই এই রকম একটা জায়গা থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আজকে আমরা দেখছি। আসার কথা আমি অন্য জায়গায় দেখব, মানে যে সাধারণ মানুষদের কথা আমরা বলছিলাম, 71 কিন্তু তাদের জ্বালিয়েছে, তাদের ভিতরের যে ব্যক্তিত্বকে জ্বালিয়েছে, যেটাকে আমরা বলবার চেষ্টা করি রেভলিউশন, মানে পার্সোনালিটি রেভলিউশন। আপনি দেখেন
একজন রিক্সা পুলার থেকে শুরু করে, একজন কৃষক থেকে শুরু করে, একজন গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে, একটি সরকারি হাসপাতালের নার্স থেকে শুরু করে সমাজের নিম্ন অংশের বা আর্থিকভাবে যারা দরিদ্র তারা কিন্তু স্বপ্নটা দেখছে এবং নানা মাধ্যম ধরে তারা কিন্তু উপরমুখী হচ্ছে। এবং বাংলাদেশের আজকের যে সাফল্য, সে সাফল্য কিন্তু এই সমস্ত ব্যক্তি মানুষদের মানে দেশকে নিয়ে, ব্যক্তিকে নিয়ে আগিয়ে যাওয়ার লড়াইয়ের ইতিহাস। আজকে আপনি কৃষির ক্ষেত্রেই যদি দেখেন, আমাদের কৃষি জমি প্রতিদিন কমছে, তাই না? নগরায়ন হচ্ছে, আমাদের উন্নয়ন প্রকল্পে জমি বরাদ্দ হয়ে যাচ্ছে, নদী ভাঙন হচ্ছে, আবার গড়ে উঠছে। এই যোগফলে কিন্তু জমির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু দ্বিগুণেরও বেশি 16 কোটি মানুষ তাকে কিন্তু খাইয়ে পরিয়ে রাখছে আমার এই কৃষক। এবং কৃষিতেও কিন্তু আপনার নতুনভাবে শ্রমিকের সংখ্যা, কৃষি শ্রমিকের সংখ্যা বাড়ানো যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আবার তারা সেখানে বসে নেই। সে কৃষি পরিবারের মেয়েটি বা কৃষি পরিবারের ছেলেটি অকৃষি শ্রমে যুক্ত হচ্ছে, সেটা দেশের বাজারে সেটা কন্ট্রিবিউট করছে, আবার বিদেশের বাজারে। আজকে দেখেন যে মালয়েশিয়া সহ পৃথিবীর নানা দেশে আমরা কৃষি শ্রমিক সাপ্লাই দিচ্ছি, এবং সেবা খাতে তো বটেই। হ্যাঁ, এরা অদক্ষ শ্রমিক হিসাবে যাচ্ছে, কিন্তু এরা কিন্তু আবার নিজেদের ভাগ্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতিতে আমি যে একটু জানতে চাই যে বেস্টিকের সঙ্গে যদি সামষ্টিক দর্শন যোগ হতো, হ্যাঁ, তাহলে তো ফলাফলটা আরো ভালো হতে পারত, নিশ্চিতভাবেই ভালো হতে পারত, বিজয়ের উদযাপনটা আরো অনেক ভালো হতে পারত। আমি অমর্ত্য সেনের কথা দিয়েই যদি মানে উদ্ধৃতি করি, অমর্ত্য সেন বারবারই দেখবেন যে আমাদের বাংলাদেশকে নিয়ে উনি খুব গৌরব বোধ করেন, এবং উনি তার উত্তরাধিকার যে এদের মাটি সেটি উনি স্বীকারও করেন, এবং সে কথাটা উনি বারবার বলেন, যার একটি প্রতিফল হয়তো বাংলাদেশ আমরা পাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধের কারণে আবার নানা ধরনের সংগঠন গড়ে উঠেছে। আমাদের রাজনৈতিক সংগঠন যেমন নানা অবক্ষয়ের মধ্য দিয়ে গেছে বা নানা বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে, কারণ রাজনৈতিকভাবে তো হত্যা করা হয়েছে, প্রতিবিপ্লব হয়েছে, যে কারণে রাজনৈতিক শক্তির অবক্ষয় হয়েছে, যার সুনির্দিষ্ট কারণও ছিল। কিন্তু অন্যদিক থেকে নানা রকম প্রতিষ্ঠান বাংলাদেশকে বিনিময় করার জন্য উন্নয়ন সংস্থাগুলো গড়ে উঠেছে। তাদের আজকে আবার নানা সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যেও স্বচ্ছতা সহ নানা কিছু, কিন্তু আখেরে কিন্তু তাদেরও একটা বড় ধরনের প্রভাব আছে, এবং তাদের এই অবদানটা কিন্তু এই ব্যক্তি মানুষের আকাঙ্ক্ষার জগৎকে, আকাঙ্ক্ষার পরিসরকে, রাজনীতির বিষয় বলেন। আমি ওই জায়গায় যদি আসি, যে আপনি বলেছেন বিপর্যয়, আমরা যদি ধরি যে মুক্তিযুদ্ধ পরবর্তী 2 দশক রাজনৈতিক বিপর্যয়ের কথা যদি বলেন মধ্যে ছিল, বিভিন্ন ভাবে তাদেরকে বিভিন্ন বিপর্যয় মোকাবেলা করতে হচ্ছে। তো আপনি যে 90 পরবর্তী সময় থেকে যদি বলি এবং তার আগের যে 2 দশক, নিশ্চয়ই আপনি একভাবে দেখবেন না। না, এটা খুব ভালো আপনি বিভাজন করলেন, কারণ 75-এ হোঁচটটা খেলাম, তারপরে কিন্তু সামরিক শাসনের মধ্য দিয়েই গেছে, সেটা জিয়া শাসন এবং এরশাদ শাসন। 71-এর পরে আরেকটা বড় ধরনের জনসম্পৃক্ত মুভমেন্ট হচ্ছে, যেটা আমি আপনি নানাভাবে এটার সঙ্গে প্রভাবিত, জড়িত, 90-এর সঙ্গে। এখানে কিন্তু আবার মানুষের সম্পৃক্ততা, এখান থেকে কথা শুরু করবেন। আমি পরবর্তী 2 দশক তো রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য বিপ্লব প্রতিবিপ্লব হয়েছে, পরবর্তীতে বিপর্যয় হয়েছে একই সময়। কিন্তু 90 পরবর্তী সময় আমরা যে 90-এর গণ আন্দোলন যদি বলি, স্বৈরাচার পতন আন্দোলন বলি, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরের থেকে তো বিপর্যয়টা সেভাবে আসেনি, বা তখন তো নতুন ভাবে কোনো দর্শন বা আদর্শ প্রতিষ্ঠানের বিষয় ছিল না। এটা তুষার খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, সেটা দেশীয় পরিপ্রেক্ষিতে এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে। আপনি মধ্য 70 থেকে 90-এর যে অংশটা, সেই অংশটা এক ধরনের মধ্যবিত্তের অবক্ষয় এবং রাজনৈতিক অবক্ষয়, টানাপোড়েনের মধ্য দিয়ে, অর্থাৎ রাজনীতি কেনা বেচা হয়েছে সেই জায়গা থেকে। সো এটা দুটো বিষয় তৈরি করেছে অভ্যন্তরীণভাবে। একটা হচ্ছে রাজনৈতিক দর্শনহীনতার জন্ম দিয়েছে, আরেকটা হয়েছে যে অর্থ রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে, ক্ষমতা এবং অর্থ বিষয়টা যুক্ত হয়েছে, সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস বিষয়গুলো যুক্ত হয়েছে। আরেকটি হচ্ছে যে মূলধারার, যে 71-এর মূলধারা থেকে আমরা রাজনৈতিকভাবে বহুদূর সরে এসেছি, সেখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কিন্তু রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। সো দুটো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু 90-এর গণতন্ত্র শুরু হলো। একটা হচ্ছে যে ক্রনিক ক্যাপিটালিজমের প্রাথমিক ধাপটা অর্থনীতি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে গেছে,
সেখান থেকে রাজনীতিকে বের করে আনার চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছে যে মুক্তিযুদ্ধের রাজনৈতিক দর্শনের যে বিপরীত শক্তি, সে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়েছে, সেখান থেকে রাজনীতিকে তুলে আনা। তো আজকে বাংলাদেশে গণতন্ত্র এবং মূলধারার একাত্তরে রাজনীতিকে ফেরত আনার জন্য কিন্তু দুটো সংগ্রাম করতে হচ্ছে পাশাপাশি। আরেকটি ঘটনা ঘটছে, যেটা আপনি সামষ্টিক উদ্যোগ বা দর্শনের প্রশ্নে যেটা একটা বিপর্যয় ঘটেছে বিশ্বব্যাপী। আপনি দেখবেন সমাজতান্ত্রিক বিশ্বের যে উপস্থিতি, যেটা আমরা আলোড়িত হয়েছিলাম একেবারে 1920 থেকে এই অঞ্চলে কিন্তু ন্যায়ভিত্তিক সমাজ, সাম্যবাদী চেতনার যে রাজনীতিটি ছিল, যেটি আমাদের রাজনীতিকে সত্যিকার অর্থে বামমুখীনতার দিকে নিয়ে গিয়েছিল এবং যথার্থভাবে গরিব মানুষের রাজনীতির একটা প্রাধান্য বিস্তার করতে চেষ্টা করা হচ্ছিল রাজনীতির মূলধারায়, সেই জায়গাটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ল এবং বাজার অর্থনীতি কেন্দ্রিক ভাবে রাজনীতিকে কিন্তু সাজাতে হলো এবং আওয়ামী লীগও সেই জায়গাতে এসে নিজেদের সংস্কার করলো এবং বাম শক্তিগুলোর ক্ষয় হলো এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু রাজনীতি ক্রমশই ক্ষমতা কেন্দ্রিকতার মধ্যে আক্রান্ত হয়েছে এবং সত্যিকার অর্থে একে চ্যালেঞ্জ করা, তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ করার মতন রাজনৈতিক শক্তিও গড়ে ওঠেনি। কারণ আওয়ামী লীগ একটি জাতীয়তাবাদী শক্তি এবং হয়তো মানে তার প্রগতিশীলতার ঝোঁকটা ঐতিহাসিকভাবে বেশি, কিন্তু আর্থসামাজিক পরিপ্রেক্ষিক ধরে তো অন্যদের তুলনায় তার পার্থক্যটা সেভাবে করা যায় না এবং অন্যদের সঙ্গে এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাকেও কিন্তু প্র্যাগম্যাটিসিজম করতে হচ্ছে। অর্থাৎ ব্যাড মানি ড্রাইভস গুড মানি যেটা হয়, আওয়ামী লীগের রাজনীতিতেও কিন্তু ক্রমান্বয়ে কি হয়েছে যে মানে ত্যাগী লোকের সংখ্যা কমেছে এবং ক্রমশই কিন্তু ব্যবসা পুঁজিমুখী হয়েছে এবং আর্থিক সামর্থ্য সেটাই সংগঠনের নেতৃত্বের একটা ধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সো অনেক বেশি কঠিন হয়ে গেছে রাজনীতিটা, এই বাস্তবতাটাও কিন্তু বুঝতে হবে। আর শ্রেণী রাজনীতিকে যারা রিপ্রেজেন্ট করতেন, যারা আদর্শবাদী রাজনীতির জায়গায় ছিলেন, তাদের পক্ষে কিন্তু ওই মনোবলের জায়গাটা এক ধরনের দুর্বল হয়ে গেছে এবং মধ্যবিত্ত তাদের বিকাশে আদর্শদের রাজনীতি হলো না। এটার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রাজনীতি তো শুধু মুখের কথার চিড়ে ভেজে না। অর্থাৎ যে মধ্যবিত্ত 60-এর দশকে, 50 দশকে, 40 দশকে নিজের আত্মবিকাশের সঙ্গে এই শ্রেণী রাজনীতির সম্পর্ক খুঁজেছিল এবং বিশ্বব্যাপী মার্ক্সবাদী রাজনীতি মানে হচ্ছে আধুনিক তরুণ প্রজন্মই সেটা করে, এখন তো এসে সেই জিনিসটা আর নেই। তো নতুন যে বিকাশমান মধ্যবিত্ত, তারা কিন্তু আদর্শবাদী এই রাজনীতির দিকে যাচ্ছে না, তারা অনেক বেশি প্র্যাগম্যাটিক হয়েছে। তারা কিন্তু ছাত্র রাজনীতি করার চেয়ে নিজের ক্যারিয়ার গোছানোর দিকে গেছে। সো রাজনীতিতে ক্রমশই কিন্তু অনীহাগুলো প্রাধান্য পেয়েছে এবং বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে যদি বিকাশ হতে হয়, এখানে কিন্তু একটা পুনর্জাগরণের আমাদের ল্যাডার্স বা মই আমাদের করতে হবে। কারণ এই জন্যই আমি বারবার অমর্ত্য সেনের কথা বলছিলাম যে আমাদের দুটো দিক খুব ভালো। একটা হচ্ছে সামাজিক সূচকগুলোতে আমরা খুব ভালো করেছি, আমাদের সমতাভিত্তিক দর্শন থেকে সরে এসেছি, কিন্তু আমাদের দেখবেন যে প্র্যাগম্যাটিসিজমের জন্য আমাদের কিন্তু তলানির লোকগুলোর জন্য রাষ্ট্র কিন্তু এক ধরনের উদ্যোগ দিচ্ছে, সেখানে বিনিয়োগ করছে এবং পাশাপাশি হচ্ছে উন্নয়ন সংস্থাগুলো যা একটা চ্যানেল, যে যার মাধ্যমেও কিন্তু সরকার তারা সহযোগিতা করে সেখানে তারা পৌঁছতে পারছে। সো এই জায়গাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু আমি বলবো যে বিজয়ের যে স্বাদটা, স্বাধীনতার পর যে মুক্তির বিষয় ছিল যে অর্থনৈতিক মুক্তি, আপনি বলছেন সেই মুক্তির বিজয়, সেই মুক্তি অর্থাৎ অর্থনৈতিক বিজয়ের দিকে হাঁটছে। হয়তো সেই জায়গাটা আকাঙ্ক্ষা অনুযায়ী হয়নি, কিন্তু আমরা হোঁচট খেয়েও একেবারে তলিয়ে যায়নি, তারপর আমরা খুঁড়িয়ে কিন্তু আবার আমরা বিরতিতে যাব। এসে জানতে চাই যে এই যে আমাদের অর্থনীতির মুক্তির পথে মানে আমাদের এগিয়ে যাওয়া বা সেই বিজয়ের দিকে আমরা যাচ্ছি, সেই জায়গাতে এখনই একটু সতর্ক হওয়া দরকার কিনা যে খুব অগোছালো ভাবে যদি আমরা হাঁটতে থাকি, দৌড়াতে থাকি, হাঁটবো না দৌড়াবো, হোঁচট খাবো কিনা, এই ভাবনাগুলো এখন থেকে নেওয়া দরকার কিনা। সঙ্গে কিন্তু আজকে বাজার প্রশ্নটা খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা 71-এ যে অর্থনৈতিক মুক্তির স্বপ্নের জায়গা থেকে দেখেছিলাম, সেখান থেকে কিন্তু একটা বড় ধরনের বিচ্যুতির জায়গায় বাস্তব কারণেই আমাদের আসতে হয়েছে বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আপনি দেখবেন 71-এর সময় ভারত এবং সোভিয়েত ইউনিয়ন ছিল আমাদের পক্ষের শক্তি এবং চায়না এবং ইউএস তারা ছিল এক ধরনের বিপক্ষে এবং পূর্ব ইউরোপ যেটা
সমাজতান্ত্রিক দেশগুলো, এখন তো সেই অস্তিত্ব নেই। ইউরোপের একটা বড় অংশকেও আমরা পেয়েছিলাম সেই অর্থে। আজকে কিন্তু অর্থনৈতিক যে ভারসাম্যের দিকে ভবিষ্যৎমুখী যে অর্থনীতি গড়ে উঠছে, সেটা হচ্ছে চায়না, ভারত এইকে কেন্দ্র করে, এবং রাশিয়া কিন্তু এই বলয়ের সঙ্গে ক্রমশই যুক্ত হচ্ছে। সো আমাদের মাঝে বসে একটা ভারসাম্যের চরিত্র নিয়ে আগানোটা খুব জরুরি। আমাদের দুই পরাশক্তি, আমাদের দুদিকে ভারত এবং চায়না, তাদের সঙ্গে আমাদের হয়তো সম্পর্কের জায়গাটা তৈরি করতে হবে, কিন্তু দূরবর্তী যে পাশ্চাত্য, আমাদের যে ইউরোপ এবং তার যে নবজাগরণের কারণে আমাদের এই অঞ্চলের একটা প্রভাব আমরা পড়েছিল, এবং উপনিবেশীকরণের কারণে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটাকেও কিন্তু একটা লিগেসির জায়গা থেকে আমাদের স্মরণ রাখতে হবে। তো এই যে আমরা এই ভারসাম্যটা রক্ষা করা, কাউকে কাছে বেশি কাছে টানতে যে কারোকে যেন আমরা বেশি দূরে না ঠেলে দেই, আমাদের পররাষ্ট্র নীতিতেই কিন্তু এই জিনিসটা আছে যে আমাদের সবাই বন্ধু, কেউ শত্রু নয়। কিন্তু ছোট শক্তি হয়ে দূরে ঠেলে দেব, এবং এই যে ছোট শক্তি নিয়ে ভারসাম্যের বিষয় চলে আসে, এবং এই বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের জায়গা আমার হাতে নেই, সেখানেই কিন্তু ভারসাম্যের বিষয়টা খুব যুক্ত। এবং এখানেই কিন্তু নিজস্ব কৌশল, রাজনৈতিক অর্থনৈতিক কৌশল এবং জ্ঞানগত যে ভিত্তিটা, সেই ভিত্তিটা আমাদের বাড়ানো দরকার। এবং এখানে ব্যক্তি বা গোষ্ঠী সিদ্ধান্তের মধ্য দিয়ে যদি বিষয়টি ঘটে, তাহলেও কিন্তু বিপর্যয়ের ব্যাপারটা ঘটতে পারে। কারণ আপনি যে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করলেন, যে ব্যক্তি এবং সামষ্টিক আলোচনা বিজয়ের সূত্র ধরে, কারণ অধিকাংশ মানুষের সম্মতির ভিত্তিতেই কিন্তু আমাদের এই ভারসাম্যটা গড়ে উঠবে। কারণ অভ্যন্তরীণ সমর্থন ছাড়া অনেক ভালো জিনিসকেও কিন্তু আপনি টেনে নিতে গেলে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমাদের দেশের অভ্যন্তরীণ জনগোষ্ঠীর মধ্যে আমাদের অর্থনৈতিক বিজয়কে ত্বরান্বিত করবার জন্য এই যে ভারসাম্যের যে রেসিপিটা কি হবে, সেখানে কিন্তু জনমনস্তত্ত্বকে জয় করার একটা বিষয় আছে, এবং যে অংশগ্রহণমূলক ব্যাপারটা, পার্টিসিপেশনের বিষয়টা সেক্ষেত্রে জরুরি। আপনি চায়নার ক্ষেত্রে দেখেন, চায়নাতে বাহ্যিকভাবে বলা হয় সেখানে গণতন্ত্র নেই, কিন্তু সেখানে কিন্তু একটা তৃণমূল গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা হয়েছে। আমাদের ইন্ডিজিনিয়াস ডেমোক্রেসি কথাও বলছি আমরা, এটা বলতে হবে, বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্রের কথা বলেছিল। আমাদের গণতন্ত্রের এই 4 দশকের অভিজ্ঞতার মধ্য দিয়ে একটি মূলধারায় কিন্তু আমরা যেতে পেরেছি, সেটা হচ্ছে ইনক্লুসিভ ডেমোক্রেসি, আইডিয়ার দিক থেকে, ধারণাগত দিক থেকে। তো এই গরিব মানুষের যে গণতন্ত্র, অর্থাৎ শুধু সমাজের উঁচুতলার গণতন্ত্র নয়, বা ওয়েস্টমিনিস্টার যে গণতন্ত্র, সেটা আমাদের সমাধান দিতে পারছে না। এই রকম জায়গা থেকে কিন্তু আমাদের বিজয়ের ধারাবাহিকতার রূপ নিতে হলে এই জায়গায় কিন্তু ক্রমশই আরো গভীরভাবে অর্থনীতির যে বিজয় যাত্রার অবশ্যই পৃষ্ঠপোষক হতে হবে হচ্ছে রাজনীতিকে। সেই রাজনীতিকে আপনি কতটা জুৎসই পৃষ্ঠপোষক ভাবছেন এই মুহূর্তে? আমাদের রাজনীতি একটা বড় ধরনের ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কেউ ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির লেন্সে যদি এই গণতন্ত্রকে দেখি, তাহলে বলবো যে এখানে পার্টিসিপেশন নেই, কিন্তু উল্টোভাবেও প্রশ্ন করার সুযোগ আছে। আমি যেহেতু বিশ্লেষণের জায়গা থেকে কথাগুলো বলছি, আমি সব দিক থেকেই কথাগুলো পারবার সুযোগ রাখি, এবং সেখানে হচ্ছে যে ইন্ডিজিনিয়াস পার্সপেক্টিভ থেকেও আমাদের এই ডেমোক্রেসির ভবিষ্যৎ আছে। তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি আমাদের এখানে তো আমরা 4 দশকে সত্যিকার অর্থে শেকড় পেল না। আমাদের ধারার গণতন্ত্র, এই যে মেলবন্ধন করা, দেশীয় জল হাওয়ার মধ্য দিয়ে তার নিজের ধারা তৈরি করা, এখানে সৃজনশীলতার একটা প্রচেষ্টা, উদ্যোগ প্রয়োজন, এবং সেই ধারার মধ্য দিয়ে ভবিষ্যতে যারা যাবেন রাজনীতিতে, সেটা আসতে হবে। আপনি দেখবেন 60-এর দশকের 6 দফার আগে কিন্তু একটা হতাশা পর্ব ছিল, কিন্তু 6 দফা একটা নতুন ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রকল্প তৈরি করতে পেরেছিলেন বঙ্গবন্ধু। এবং দেখেন 66 থেকে 71 একটা পরিণতি করে জাতি তৈরি করার চেষ্টা করছিল। আমরা 2008 থেকে একটা জার্নি শুরু করেছি, যে জার্নিটায় আমরা অ্যাকনলেজ করছি আঞ্চলিক অর্থনীতির ব্যাপারটা, এবং আমরা ঝেড়ে কেসে সাহসী হয়ে সে আঞ্চলিক অর্থনীতির ভেতরে নিজেদের জায়গা করে নেওয়ার সুযোগ করছি। সেখানে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু এই বাস্তবতার সঙ্গে আমাদের রাজনীতির অর্থনীতির মেলবন্ধন কিভাবে ভবিষ্যতে আমরা করতে পারবো,
তারা সমান্তরালে পথ চলতে পারবে কিনা, সেটার ভেতরে সেই ভারসাম্যের সূত্রের মধ্যেই আমাদের ভবিষ্যৎ বিজয়ের বীজটি রোপিত। সেই জায়গায় যে রাজনীতি এবং অর্থনীতিকে সমান্তরালভাবে চলতে হবে এবং তাদের মাইল ফলক একই জায়গায়, অর্থনীতির মুক্তি, অর্থনীতির বিজয়। স্বাধীনতা এসেছে কিন্তু অর্থনীতির বিজয়টা এখনো অনেক স্পর্শ করার বাকি আছে। সেই ফেনোমেনন গুলো, সেই আভাগুলো দেখা যাচ্ছে কিন্তু সেখানে আমি যদি শেষ করি একটা সুন্দর উপমা দিয়ে, সেটা হচ্ছে হিমালয়কে যদি আপনি দেখেন তবে দেখবেন ওর করে হচ্ছে একটা বরফের খণ্ড, ওখান থেকে পানি চুয়ে চুয়ে পড়ে, সেই বিন্দু থেকে কিন্তু নদী তৈরি হয়। কিন্তু সেই নদীকে যদি আপনি উপযোগের জায়গা থেকে দেখেন, সেই নদীর পানিতে কিন্তু ধান তৈরি হয়। তো যে ব্যক্তি ওই ধানটি দেখতে পারে ওই জলকণার মধ্যে, সেই কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজনীতি এবং অর্থনীতিটি দেখতে পারে। বঙ্গবন্ধু 60s-এ 6 দফার মধ্য দিয়ে, 1 দফার মধ্য দিয়ে দেশ স্বাধীনের যে শেষ সীমানাটা দেখতে পেরেছিলেন। আমাদের আজকের নেতৃত্বের ভেতরেই সেই জিনিসটা কেউ না কেউ নেবেন, যারা আমাদের এই আঞ্চলিক অর্থনীতির মধ্য দিয়ে যে বাংলাদেশ একটা উন্নত দেশের জায়গায় যাবে, সেই দিগন্ত রেখা পড়তে হবে এবং তার পরিপ্রেক্ষিতে জনগণের আস্থা নিয়ে রাজনৈতিক কাঠামো এবং সেই দিগন্তকে ছুঁতে হবে সবাইকে নিয়ে, সেখানেও যাতে আবার বেশ ঠিক না হয়, সামষ্টিক হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।